হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট আইডিয়া অফ ইন্ডিয়া? যখন আমরা বড় হচ্ছিলাম তখন ইন্ডিয়ার আইডিয়াটা, মানে আমি তো জানতাম না, আমি প্রথমে জানলাম যে জাতীয় সঙ্গীত, তারপরে ইন্ডিয়ার ফ্ল্যাগ, তারপরে ভিজুয়ালি ইন্ডিয়াকে চেনার চেষ্টা করলাম। সেটা কি দিয়ে? ইন্ডিয়ার ডাইভার্সিটি বা ইন্ডিয়াটা কত বড়, ইন্ডিয়াতে কত রকমের কালচার আছে, এটার ফার্স্ট ইন্ট্রোডাকশন ছিল আমাদের ছোটবেলায় DD1 DD2-তে মিলে সুর মেরা তুমহারা, ভীমসেন যোশী দিয়ে শুরু হতো। তো পুরো ভিজুয়ালটা ওয়াজ মাই আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া। আমার মনে আছে সেটার হাই পয়েন্ট আমার জন্য ছিল একটা ফ্রেমে অমিতাভ বচ্চন, জিতেন্দ্র আর মিঠুন চক্রবর্তীকে একসাথে দেখে। মানে আমার জেনারেশনে যেভাবে আমার মধ্যে ইন্ডিয়া ইন্ট্রোডিউসড হয়েছিল, ভারতবর্ষ অ্যাজ এ কান্ট্রি ইন্ট্রোডিউস হয়েছিল ভিজুয়ালি। আমি জানতে শিখলাম যে তাজমহলের ছবি বইতে দেখেছি, তাজমহলটাকে ওপর থেকে কিরকম লাগে, বা বিভিন্ন যেসব জায়গায়, চেন্নাইয়ের বিচ, রাজস্থানটা কিরকম, এই আইডিয়াটা বইতে ছিল, ভিজুয়ালি বুঝতে পারতাম। মেট্রো রেল থেকে অরুণ লাল, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি এরা নামছে, এটা তো আমার শহর, আমি চিনি। সেখান থেকে গতকাল দেখছিলাম ভিডিওটা, সেই জন্য আমার মনে হলো দ্যাট ওয়াজ মাই ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া আই ওয়াজ ইন্ট্রোডিউসড। নাও দেয়ার ওয়াজ নো ইন্টারনেট, দুটো চ্যানেল, তারপরে 3-4টে কেবল টিভি রেভলিউশন কেম ইনটু দ্য পিকচার। বাট যাই হোক, এই ইন্ডিয়াটা, যে ইন্ডিয়াটা আমি ইন্ট্রোডিউস হয়েছিলাম, সেই ইন্ডিয়াটা কি এখনো তার মতো আছে? না, মনে হয়, আমার মনে হয় না। আমার তো কালকে এত বছর পরে যখন এই গানটা শুনছিলাম, আমার বুকের ভেতরটা অ্যাজ অ্যান ইন্ডিয়ান, আমার বুকের পাটা 56 ইঞ্চি হয়ে যাচ্ছিল। দ্যাটস মাই ইন্ডিয়ান স্পিরিট। ভারতের রাজনীতিতে ক্ষমতায় থাকা দলগুলোর সামনে এক না প্রশ্ন বারবার ফিরে আসে। লম্বা সংগঠন বা প্রশাসনের দখল বা টানা জয়, এসব কি সত্যি মানুষের স্থায়ী সমর্থনের সমান? পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা এই প্রশ্নে একটা বড় সতর্ক বার্তা কিন্তু বয়ে এনেছে। একটা সময় সিপিএম কে অপ্রতিরোধ্য মনে হতো যখন আমরা বড় হচ্ছিলাম। আমরা জানতাম যে সিপিএম ছাড়া আর কোনো অল্টারনেটিভ আমাদের কাছে নেই। তারপরে তৃণমূল সরকারের আমলেও এই ধারণাটা সাধারণ মানুষের মধ্যে ছিল যে তৃণমূল ছাড়া গতি নেই। কিন্তু ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস বারবার দেখিয়ে গেছে যে মানুষের সাথে যোগাযোগ কমে গেলে কি হয়। আত্মতুষ্টি, মানুষের অভিযোগকে হালকা করে দেখা, কথা বলতে না দেওয়া, এই পুরো সবকিছুই সমাজকে ঠিক করে না বোঝায় কিন্তু এইরকম একটা বড় ক্ষয়ের আসল কারণ। হ্যাঁ, এটার সঙ্গে বিরোধীদের চাপ, বিরোধীদের একটা জিনিস তো কাজ করে। সিপিএম আর তৃণমূলে দু দলেরই একটা মিল ছিল, অনেক অভিযোগকেই তারা রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করত। চাকরির দাবি যখন হয়েছে, আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা হয়েছে, তখন বলা হয়েছে যে বিরোধীদের চক্রান্ত। প্রশাসনিক ব্যর্থনার সমালোচনা হলে সেটাকে শত্রুপক্ষের ভাষা বলে চালানো হয়েছে। হ্যাঁ, এতে বিরোধীদের ভূমিকা একটা থাকে, কিন্তু সব অভিযোগ যে নিরপেক্ষ নয় সেটাও তো বলা যায় না। কিন্তু প্রত্যেকটা অসন্তোষকে, জনসাধারণের অসন্তোষকে যদি ষড়যন্ত্র বলে ফেলে দেওয়া হয়, তাহলে আসলে সমস্যাটা ধরা পড়ে না। উল্টে সরকারের সাথে সাধারণ মানুষের দূরত্বটা বাড়ে। আজকে আমার কেন জানি না মনে হচ্ছে বিজেপির ক্ষেত্রে
এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। না, প্রত্যেকটা প্রশ্নের পিছনে কোনো বিরোধী দল থাকে না। অনেক সময় একটা বেকার যুবক যে চাকরি পাচ্ছে না, যে একটা এসএসসি বা ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তাদের মধ্যে এই ধরনের ভাষা বইছে। কিছু অভিযোগ থাকে সাধারণ মানুষের। এই অসন্তোষের পিছনে বাস্তব আর অর্থনৈতিক বা প্রশাসনিক একটা সমস্যা থাকে। দীর্ঘদিনের রাজনৈতিক হতাশা এক সময় রাজনৈতিক ভাষা পেয়ে যায়, সেটাকে ফিউয়েল করে অনেকগুলো জিনিস। তখন ব্যক্তিগত কষ্ট সামাজিক প্রশ্নে বদলে যায়। তবে যে সব হতাশাই যে একটা বিপর্যয়ে পরিণত হয় সেটা কিন্তু নয়। মানুষ অনেক সময় চুপ করে থাকে, অপেক্ষা করে, সুযোগ দেয়, তারপরে সিদ্ধান্ত নেয়। সরকারের আসল শক্তি, যে কোনো সরকারের, শুধু প্রচারে নয়, শোনার ক্ষমতাতে। যে নেতৃত্বের চারপাশে শুধু প্রশংসা ঘোরে, তখন একটা সমস্যা তৈরি হয়। সেখানে ভুল ধরতে দেরি হয়, দাবি মানতে সময় লেগে যায়। ঠান্ডা মাথায় এটাকে বোঝা কিন্তু অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। বিজেপির উত্থান কিন্তু একটা নিঃসন্দেহ বড় ঘটনা। 1984 না 85, আমার ঠিক মনে নেই, সংসদে প্রথম 2জন না 3জন বোধহয় গেছিল। সেখান থেকে আজকে 2026, এত বছরের একটা পথ চলা। বিজেপির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এদের শোনার কানটা হচ্ছে আরএসএস, বলার মুখটা হচ্ছে বিজেপি। এত দিনের, এত বছরের একটা অর্গানাইজেশনাল ভ্যালু আছে এই পার্টিটা। এতদিন ধরে বিজেপি রয়েছে কারণ কোনো একটা জায়গায় যেভাবেই হোক, যে ইডিওলজিটার কাঁধে ভর করেই হোক না কেন, মানুষের একদম গ্রাসরুট লেভেলে মানুষের কথা কিন্তু তারা শুনে এত বছর থেকেছে। বিজেপির সামনে এখন একটা সময় রয়েছে। যে অসন্তোষ তৈরি হয়েছে দিল্লির বুকে বা বিভিন্ন জায়গায়, সেটাকে সতর্ক বার্তা হিসেবে দেখে কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, একটা স্বচ্ছতার জায়গা যদি তারা আনতে পারে, ফেয়ার এনাফ, তাহলে মানুষের আস্থা ধরে রাখতে পারবে। আই হোপ যে পারবে। নাহলে মানুষ চুপ থাকবে, তারপরে প্রশ্ন তুলবে, তারপর সেই প্রশ্নকে রাজনৈতিক বিকল্পের জমি হিসেবে দেখে একটা বিকল্প মানুষ ঠিক খুঁজে নেবে। ইতিহাস বলে মানুষ ঠিক বিকল্প খুঁজে নেবে। এবার কথাটা হচ্ছে যে এই যে রাইট উইং লেফট উইং ন্যারেটিভের অদ্ভুত একটা জায়গা আছে। লেফট উইং ন্যারেটিভে কিছু লোক জানে যে স্টুডেন্টরা আন্দোলন করছে, অনশন করছে, তাদের দাবিটা সত্যি। এবার তাদের দাবিতে প্রচুর বিরোধী দলনেতা সেখানে যাচ্ছে, কারণ সত্যি তো সিজেপি started as an Instagram meme page. How many of us took it seriously? We didn't. কেউ ভেবেছিল এরকম একটা মুভমেন্ট করতে পারবে? একটা ইনস্টাগ্রামের পেজ হঠাৎ করে 20 মিলিয়ন না কত, সেখান থেকে আজকে এরকম একটা মুভমেন্টে পরিণত হয়েছে। এখন বিরোধী দলের নেতারাও সিরিয়াসলি নেয়নি। রাহুল গান্ধীকেও সেখানে যেতে হচ্ছে, এসএফআই কেও যেতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসকেও যেতে হচ্ছে। এবার তার ভেতরে দুটো ন্যারেটিভ হচ্ছে, দুটো ভাগ। ইন্টারেস্টিং ন্যারেটিভটা হচ্ছে রাইট উইং ন্যারেটিভ, একটা র্যাডিক্যাল বিজেপি আর একটা লিনিয়েন্ট বিজেপির ভেতরে।
মানে কেডি বলে আমার একটা বন্ধু আছে, হয়তো এই ভিডিওটা দেখবেও। কেডি হচ্ছে র্যাডিক্যাল বিজেপি। ওর ফেসবুক বলে যে এই স্টুডেন্টদের কোনো জায়গা দেওয়া উচিত না, চাপকে ঠিক করে দাও, লাঠি মারো, পারলে আগুন জ্বলুক, মানে চাপকে ঠিক করে দাও, একদম র্যাডিক্যাল, কোনো জায়গা দেওয়াই উচিত না। আর কেডির মেয়ে, যার বয়স 16, আইএসসি দেবে না, আইএসসি দেবে বোধ হয় এবছর, না সামনে বছর, সে হচ্ছে স্টুডেন্টদের পক্ষে। তার ফেসবুক ভর্তি হচ্ছে যে গিভেন অ্যান অপশন, মানে যদি ও টাকা জোগাড় করতে পারে ও কালকেই ফ্লাইট ধরে চলে যাবে জান্তার মান্তার। আই এম টেলিং ইউ, দিস ইজ দ্য বেসিক প্রবলেম। আমি কলকাতার শহুরে কলকাতায় এই জিনিসটা দেখছি। আমি যেভাবে কলকাতা বা আমার শহরকে দেখি বা ইন্ডিয়াকে দেখি, সেরকমভাবে আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে একটা লোক কিন্তু ইন্ডিয়াকে দেখে না। ইন্ডিয়া তার কাছে অন্যরকম। বা চেন্নাইয়ের লোক বা তামিলনাড়ুর প্রত্যন্ত একটা গ্রামের লোক কিন্তু ইন্ডিয়াকে ওইভাবে দেখে না, যে কোনো জায়গার লোক। আমাদের ইন্ডিয়া, আমাদের ইউনিটির ফাউন্ডেশন হচ্ছে ডাইভার্সিটি, সেটাই শুনে বড় হচ্ছে।